কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে। শোনো হে প্রশাসন, 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল, এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলা রাস্তা থেকে যায় না। আমরা আবরার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসব ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। প্রিয় প্রশাসন, আপনারা রাষ্ট্রের অঙ্গ, আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না। আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন, আপনারা জনগণকে সহায়তা করেন। আমরা জনগণ ঢাল হয়ে জুলাইয়ে যেভাবে থানাগুলোকে পাহারা দিয়েছি, ইউনো অফিস পাহারা দিয়েছি, এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে। আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ। অত্যন্ত দুঃখজনক, আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে, প্রশাসন লাইন ধরতো হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল, গুলিস্তানে। এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে। কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার 5টা আসন, 6টা আসন, 11টা আসন উপহার দিবে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখলাম গত পরশুদিন 10 দলীয় ঐক্যবদ্ধ জোটের আমাদের এক প্রার্থী, এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয়। যারা এই সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি, ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে। প্রিয় বাউফলবাসী, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেকেই বলছে নির্বাচনটা যাক,
নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে, সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পঙ্গু হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে, ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না, আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ। নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে। অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপাইয়া নিয়ে নাকি ভোট দিবে। এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে। আগামী 12 তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ফজর নামাজ পড়বেন। আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন, ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন। কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজের হাতে ভোট কেন্দ্রগুলো ছেড়ে দেওয়া যাবে না। আমার মায়েরা যারা আছেন সকালবেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন। আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে, এই কারণেই আপনাদেরকে ভয় দেখাতে আসে। আমরা আমাদের মায়েদেরকে নিয়ে এই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিব। আমাদের ভোট এবার আমরা অবশ্যই দিব। কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় সে যেন নিরাপদে ভোটটা দিতে পারে, সেইটার ব্যবস্থা আমরা করব। প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা আল্লাহ আল্লাহ আমাদের সেই পরিবেশটা দেখার তৌফিক দান করুক। তাহলে কোরআনের কয়টা দাবি? আরো জোরে বলেন, কোরআনের কয়টা দাবি? তার ভিতরে 1 নম্বর আমাকে কি করো? পড়ো। 2 নম্বর বুঝে বুঝে পড়ো। 3 নম্বর আমল করো। 4 নম্বর আহ্বান করো। 5 নম্বর জামাতবদ্ধ হয়ে যাও, ঝাঁটা হয়ে যাও। ওই ঝাঁটা দিয়ে গোটা বাংলাদেশের ময়লা পরিষ্কার করা লাগবে। কিসের ঝাঁটা? আরো জোরে বলেন, কিসের ঝাঁটা? কোরআনের ঝাঁটার ছায়াতলে আমরা সবাই থাকবো কি থাকবো না? আরো জোরে বলেন, থাকবো কি থাকবো না? তাহলে কোরআনের ছায়াতলে এসে ঝাঁটা হয়ে গেলাম, মজবুত হয়ে গেলাম, জামাতবদ্ধ হয়ে গেলাম। এই জামাতবদ্ধ কোরআনের ছায়াতলে থেকে আমরা বাংলাদেশের যত প্রকার ময়লা আছে সব ময়লা ঝাঁটু দিয়ে পরিষ্কার করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চাই। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা পুকুর খোর আর দেখতে চাই না, আমরা বালু খোর আর দেখতে চাই না,
আমরা কাঁচাখোর আর দেখতে চাই না, আমরা সাদাবাজি আর দেখতে চাই না। আমরা চাই কিসের সমাজ? আরো জোরে বলেন কিসের সমাজ? আর এই কোরআনের সমাজ তৈরি করতে গেলে একলা জিহাদির পক্ষে সম্ভব নয়, একলা সোহেলের পক্ষে সম্ভব নয়, সবাইকে একত্রিত হওয়া লাগবে। 5 নম্বর পয়েন্টের আলোচনা শেষ। 6 নম্বর, যদি এই সমাজ কোরআনের সমাজ তৈরি করতে চাও, কোরআন বললেন 5টা কাজ কি হয়ে গেছে? পালন করা হয়ে গেছে। এবার 6 নম্বর তোমাদের কাজ, কোরআনের বিধান সমাজে চালু করে দাও। মা বোনদেরকে বলি, পুরুষ ভাইদেরকে বলি, 6 নম্বর দাবি, কিসের বিধান চালু করা লাগবে? এবারে নায়েতপুরের মুসলমানেরা বলুন তো, কোরআনের বিধান কি আমার সমাজে চালু আছে? আরো জোরে বলেন চালু আছে। চালু হোক এটাকে আপনারা চান? চালু হোক এটাকে আপনারা চান? এখানে যদি কোনো অমুসলিম ভাইও থাকেন, আপনাদের উদ্দেশ্য বলি, ভাই রে, যদি কোরআনের আইন চালু হয়, সবচেয়ে বেশি তোমরাই শান্তিতে থাকবা। এই জন্য আমাদের কোরআনের আইন চালুটা হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান এদেশে কোরআনের আইন চালু হোক? জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের এই দাবিটা পূরণ করে সোনার দেশটারে কোরআনের দেশ বানানোর তৌফিক দান করুক। আমরা যে ওয়াদা করলাম, এই ওয়াদা যেন আগামীতে আল্লাহ আমাদের স্মরণে রেখে চলা তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আচ্ছা বলেন, আজকের মাহফিলে প্রধান অতিথি কেরা? আলী আলম ভাই, মাশাআল্লাহ, 10,000 বলে মনে হচ্ছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের গুরু, আপনাদের বস, আগামী দিনে এনায়েতপুর এবং বেলকুচির কান্ডারি জননেতা জনাব আলী আলম ভাই, 10,000 টাকা। এ জোরে বলেন মারহাবা। আল্লাহ আলী আলম ভাইকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াই থাকা তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। দেখেন, নেতা হওয়ার ভিতরে যতগুলো গুণের দরকার, তার ভিতরে একটা গুণ হচ্ছে নমনীয়তা। কি গুণ? নমনীয়তা। 2 জন নেতা আপনারা পাইছেন, একজন হচ্ছে বেলকুচির সাবেক উপজেলা চেয়ারম্যান, আর একজন হলো আগামী দিনের কান্ডারি। 2 জনের ভিতরে নমনীয়তা পাইছেন না পান নাই? নেতা ওই একজন সাধারণ লোকের পায়ে ধরে, এটা যেমন তেমন লোকের কাজ নয়। এতদিন পর্যন্ত চরমোনাই জামাতের বিরোধিতা করেছে, আর গতকাল সেই জামাতের আমির চরমোনার পীর সাহেবের কাছে গিয়ে মুসাফা করে দেশের জন্য দোয়া চেয়েছে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম জীবনের নাও। নাউজুবিল্লাহ তো বললেন, আমরা কেবল একটু গোসাই গাছাই নিয়ে আসলাম, এখনই তাফসীরের মূল আলোচনা শুরু হবে। অমনি মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার। কেন মুয়াজ্জিন 2 ঘন্টা পরে আযান দিতে পারলো না? কেবল আর শুরু করলাম আর অমনি মুয়াজ্জিনের আযান। তার মানে মুয়াজ্জিন কি আমাদের জন্য চুপ করে বসে থাকবে? জোরে বলেন, চুপ করে বসে থাকবে? ওটা মুয়াজ্জিনের দায়িত্ব। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং মুয়াজ্জিনের দায়িত্ব মুয়াজ্জিন পালন করবে, আমরা আমাদের দায়িত্ব ডিউটি পালন করছি ইনশাআল্লাহ। আর কেউ আছেন নাই? আর কেউ আছেন? আর কেউ? আচ্ছা, থাকলে নাম লিখাই দেবেন। শোনেন, বড় অঙ্কের যদি কেউ থাকে নাম লিখাই দেন, আমি মোনাজাতের আগে নাম বলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। বড় অঙ্কের আর 10 টাকা 5 টাকা যদি থাকে এমনি দিয়ে দেখ। বড় অঙ্কের 2000 5000 নামটা লিখে রাখেন, আমার কাজ দিয়ে মোনাজাতের আগে আমি দিয়ে দেবো। বিশ্বাস করুন, এই ছেলে বোঝে না, নতুন আল্লাহ ভাই, অনেক আশা নিয়ে এসেছিলাম এনামপুরের মাটিতে, বহুত আশা। জহির শেখ লিখে রাখেন আপনারা, জহির শেখ 1 মণ ধান। বহুত আশা নিয়ে ইনায়েতপুর, কারণ ইনায়েতপুর একটা ঐতিহাসিক জায়গা। আর একটা জিনিস মনে রাখেন,
সেটা হলো আমি একটা দলকে সাপোর্ট করি, কোন দল দরকার নাই, তবে ওই দলটার ভিতরে সবচেয়ে আনুগত্য সবচেয়ে বেশি। আনুগত্য ছাড়া দল টিকাই রাখা যায় না। সেই আনুগত্যের একটাই মাত্র দল, সেটা একটা ইসলামী দল, বুঝে নিয়ে। সেই দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত। আমাকে যদি বলে যে রাত 12টা পর্যন্ত এখানে বসে থাকতে হবে, আমার এখান থেকে নড়িয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ আমরা নেতার আনুগত্য করে চলি। কথা বলে ঠিক না ঠিক? আপনাদের কোনো দাবি থাকলে দাবিটা যদি নেতাদের মাধ্যমে আসতো, খোদার কসম কিছুই হতো না। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন। আমি আগেই বলেছি না, মজ্জেন আমাদের শত্রু। বন্ধুগণ, এখন আমি আর কয়টা পয়েন্ট বাকি আছে? একটা পয়েন্ট বাকি আছে, একটা পয়েন্ট 6 নম্বরটা বাকি আছে। 5 নম্বর হলো জামাতবদ্ধ হওয়া। কি বদ্ধ হওয়া? এ মুসলমান, কি বদ্ধ হওয়া? খালি কোরআনের দাবি কি বদ্ধ হতে হবে? যদি আমরা জামাতবদ্ধ থাকতে পারি কোরআনের ছায়া তলে, এনায়েতপুর মানুষের বলে গেলাম, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। ও বেলকুচির এনায়েতপুরের মানুষের সাদা কাগজে লিখে রাখো, গোটা দেশ সফর করে, আমি গতকাল সফর করেছি দিনাজপুর, এখানে মাঝখানে বিরতি দিলাম, ঢাকার উদ্দেশ্য রওনা হব। গোটা বাংলাদেশ সফর করে আমার মেমোরিতে যা আসছে, যদি আমরা ঐক্য থাকতে পারি, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। হাজারো চেষ্টা করে বাধা দিয়ে রাখতে পারবা না।